আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবরাখবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামাসের নতুন হিট অ্যান্ড রান কৌশলে পাগল প্রায় ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনের পবিত্র স্থানগুলো এবং ইসলাম আমাদের রেড লাইন, বিস্ময়করভাবে নিজেদের হামলার বিস্তার ঘটানোর হুমকি দিল ইয়েমেন। ইরানের সঙ্গে চুক্তি, ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইসরায়েল মার্কিন সম্পর্ক ফাটলের নেপথ্যে কুখ্যাত যে বাহিনী। গাজায় গণহত্যা হয়নি, হোয়াইট হাউসের মন্তব্য। সেনাপ্রধানের কাছে চিঠি, যা লিখলেন ইমরান খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামাসের নতুন হিট অ্যান্ড রান কৌশলে পাগল প্রায় ইসরায়েলি সেনাবাহিনী। রাফাতে যখন পূর্ণ অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, ঠিক তখনই গাজার অন্য স্থানে মাটি ফুঁড়ে বের হচ্ছেন হামাসের স্বাধীনতাকামী বীর যোদ্ধারা। দুর্ধর্ষ গেরিলা কায়দায় আক্রমণ করেই আবারও হাওয়া হয়ে যাচ্ছেন হামাসের এমন কৌশলে এখন দিশেহারা দখলদার বাহিনী। গাজার দক্ষিণে মিশরীয় সীমান্তের রাফা শহরে যখন সব লটবহর নিয়ে ইসরায়েলি সেনারা অভিযানের জন্য যাত্রা শুরু করতে যাবে, ঠিক তখনই গাজার উত্তরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছেন হামাসের যোদ্ধারা। হিট অ্যান্ড রান কৌশলে ঘায়েল করছেন শত্রুপক্ষকে, ধ্বংস করছেন ইসরায়েলি সাঁজোয়া যান। অথচ গাজার উত্তরে যেখানে আবারও নতুন করে ইসরায়েলি সেনাদের ফিরে যেতে হয়েছে, সেটি হামাস মুক্ত করার দাবি করেছিল তেল আবিব। অথচ সেখানে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছে হামাস। গেল সপ্তাহের শেষ দিক থেকে গাজার উত্তরে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত রয়েছে হামাস যোদ্ধারা। ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে কোনো একটি এলাকা হামাস যোদ্ধা মুক্ত ঘোষণা করলেও সেটি খুব বেশি সময়ের জন্য স্থায়ী হয় না। হামাস যোদ্ধারা আবার সংগঠিত হয়ে লড়াইয়ে ফিরে আসছেন। এর মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট যে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজায় শক্তিশালী গোষ্ঠী হয়ে টিকে থাকবে হামাস। রাফা শহরে গাজায় হামাসের সর্বশেষ শক্ত ঘাঁটি দাবি করে সেখানে অভিযান জোরদারের প্রক্রিয়ায় আছে ইসরায়েলি বাহিনী। রাফার প্রধান সড়ক ধরে বিশাল সমর বাহিনী নিয়ে এগিয়েও যাচ্ছে আইডিএফ, কিন্তু গাজার অন্যান্য এলাকায় হামাসের প্রতিরোধ যোদ্ধারা আবারও ফিরে আসায় বিপাকে পড়েছে ইসরায়েল। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনের যোদ্ধারা রাফাতে ইসরায়েলি বাহিনীর উপর 3টি কৌশলগতভাবে অত্যাধুনিক আক্রমণ চালিয়েছে। এই সময়ে থার্মোবারিক বোমা, রকেট চালিত গ্রেনেড এবং বহু পর্যায়ের আক্রমণে কর্মী বিরোধী রকেট ব্যবহার করেছে হামাসের যোদ্ধারা। এই আক্রমণগুলো আগে থেকে পরিকল্পনা করছে হামাস। ইসরায়েলি আক্রমণ প্রতিহতে নতুন কৌশল হাতে রেখেছে এই গোষ্ঠীটির সামরিক শাখা কাসাম ব্রিগেড। সমন্বিত যুদ্ধ ইউনিট নিয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আক্রমণে যাচ্ছে তারা। এই কৌশলে পূর্ব রাফাতে ইসরায়েলি সেনাদের উপর 18টি হামলা চালায় হামাস। এক দশকের বেশি সময় ধরে দাঁতে দাঁত চেপে তিক্ত এক স্বীকারোক্তি দিয়ে যেতে হয়েছে ইসরায়েলের সমর নেতাদের, আর তা হলো হামাস সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে জানে। সম্পূর্ণ প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত নিজেকে স্বয়ম্বর করো, এই মূল মন্ত্রকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে হামাস। ফিলিস্তিনের পবিত্র স্থানগুলো এবং ইসলাম আমাদের রেড লাইন, বিস্ময়করভাবে নিজেদের হামলার বিস্তার ঘটানোর হুমকি দিল ইয়েমেন। ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার সানায় এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, গাজা আমাদের জন্য রেড লাইন, ফিলিস্তিনের পবিত্র স্থানগুলো এবং ইসলাম আমাদের রেড লাইন, এবং এসব বিষয়ে আমরা আপোষ করব না। জেনারেল সারি বলেন, আমরা এমন লক্ষ্যবস্তুগুলোকে টার্গেট করেছি যা শত্রু কখনো কল্পনাও করেনি। এমনকি ইয়েমেনের জনগণ বা আরব দেশগুলোর জনগণেরও কল্পনায় এসব ছিল না। সারি সতর্ক করে দিয়ে আরো বলেন, যেসব কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোতে পণ্য পৌঁছে দেয় সেসব কোম্পানির বিরুদ্ধে ইয়েমেন নিষেধাজ্ঞা আরোপ করবে, এবং এক্ষেত্রে ওই কোম্পানিগুলো কোন দেশের তা লক্ষ্য করা হবে না। এরপর ওইসব কোম্পানির যে কোনো জাহাজ ইয়েমেনের হামলার আওতায় আসলেই সেগুলোতে হামলা চালানো হবে, এবং তখন আর সেগুলোর গন্তব্য লক্ষ্য করা হবে না। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, হায়নারা যদি গাজায় গণহত্যা চালিয়ে যায় তাহলে আল্লাহর ইচ্ছায় ও শক্তিতে আমরা গাজাবাসীর সমর্থনে ৫ম ও ৬ষ্ঠ পর্যায়ের অভিযান শুরু করব।
এদিকে ইরানের সঙ্গে চুক্তি ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত ইরানের চাবাহার বন্দর ব্যবহারে দেশটির সঙ্গে 10 বছর মেয়াদী চুক্তি করেছে নয়াদিল্লি। বিষয়টিকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এখনো বহাল এবং যারা ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে চায় তাদের সংশ্লিষ্ট ঝুঁকির বিষয়টি বিবেচনা করা উচিত। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা করার কথা ভাবে তাহলে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। জানা গেছে, সোমবার ইরানে গিয়ে চাবাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরে বিষয়টি নিয়ে মুখ খোলে ওয়াশিংটন। বেদান্ত প্যাটেল বলেন, চাবাহার বন্দর নিয়ে ভারত ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে সে বিষয়ে আমরা অবগত। ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে আমার কিছু বলার নেই, তবে ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে তাদের সেই চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় পড়ে। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে এবং তা জারি থাকবে। এরপর তিনি বলেন, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার কথা ভাবেন তাহলে তাদের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সেই কথাটা যেন তারা মনে রাখেন। এর আগে রাশিয়ার কাছে থেকে ভারত যখন S-400 মিসাইল সিস্টেম কিনেছিল তখন দিল্লিকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে ভারত নিজের অবস্থানে অনড় ছিল। গাজা যুদ্ধ নিয়ে অনেকটা মুখোমুখি অবস্থানে বাইডেন নেতানিয়াহু। যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করলেও থোড়াই কেয়ার করছেন তিনি। কারো কোনো কথাই কানে তুলছেন না নেতানিয়াহু। এতে প্রশ্ন উঠেছে, আসলে কি পরম মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ফাটল ধরেছে ইসরায়েলের? বলা হচ্ছে, কুখ্যাত নেতজা ইহুদা ব্যাটালিয়ন নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরেছে। সম্প্রতি এই ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র। এরপর কড়া প্রতিক্রিয়া দেখান ইসরায়েলি কর্মকর্তারা। শেষ পর্যন্ত নেতানিয়াহু প্রশাসনের চাপাচাপিতে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে ওয়াশিংটন। ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে নির্দয় ইউনিটের নাম হচ্ছে নেতজা ইহুদা। ইহুদিদের সমন্বয়ে গঠিত এই ব্যাটালিয়নে কোনো নারী সদস্য নেই। এই ইউনিটের বিরুদ্ধে প্রায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। তবে গেল বছর এক ফিলিস্তিনি আমেরিকানকে হত্যার ঘটনায় নেতজা ইহুদা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেল আবিবের টানাপোড়েন চলছে। পদাতিক বাহিনীর 97তম নেতজা ইহুদা ব্যাটালিয়ন আনুষ্ঠানিকভাবে নাহাল হারেদি নামে পরিচিত। এই ব্যাটালিয়ন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কেফির ব্রিগেডের অন্তর্ভুক্ত। হারেদি ইহুদি পুরুষদের সমন্বয়ে গঠিত ইউনিটের সদস্যরা নিজেদের ধর্মীয় বিশ্বাস বজায় রেখে এই ব্যাটালিয়নে দায়িত্ব পালন করতে পারেন। সাধারণত পশ্চিম তীরে নিজেদের কার্যক্রম পরিচালনা করে থাকে নেতজা ইহুদা ব্যাটালিয়ন। মানবাধিকার লঙ্ঘনে সিদ্ধহস্ত নেতজা ইহুদা 2022 সালে গ্রেফতারের সময় ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর আসাদকে হত্যা করে। পরে মার্কিন চাপে ওমরের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজি হয় তেল আবিব। যদিও শেষ পর্যন্ত নেতজা ইহুদার সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা থেকেই বিরত থাকে ইসরায়েলি সরকার। গাজায় গণহত্যা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র এটা বিশ্বাস করে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা জ্যাক সুলিভান সোমবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না যে গাজায় গণহত্যা ঘটছে, তবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলকে আরো সতর্ক করতে হবে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জোর দিয়ে বলেছেন যে যুদ্ধবিরতি আলোচনায় স্থগিত হওয়ার সাথে সাথে ইসরায়েল দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। এর জন্য তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দায়ী করেন। সুলিভান এক ব্রিফিং এ বলেন, আমরা বিশ্বাস করি নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে ইসরায়েল আরো অনেক কিছু করতে পারে এবং করতে হবে। আমরা বিশ্বাস করি না যে গাজায় যা ঘটছে তা একটি গণহত্যা। সুলিভান আরো বলেন, বাইডেন হামাসকে পরাজিত দেখতে চেয়েছিলেন, তবে বুঝতে পেরেছেন যে ফিলিস্তিনি বেসামরিক লোকেরা নরকে আছে। এদিকে ইসরায়েল ও হামাস কয়েক দফা আলোচনায় বসার পরও এখনো যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেনি। তাকে কারাগারে রেখে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। তাতে প্রধানমন্ত্রীর মাসনাদে বসেন তারপর ক্ষমতা গ্রহণ করা শাহবাজ শরীফ। এবার তাই পাকিস্তান রাজনীতির মূল ক্রীড়নক দেশটির সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সমঝোতা করতে চাইছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ।
এবার তিনি জানালেন সেনাপ্রধানের কাছে চিঠি লিখবেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ বলছে, পাকিস্তানের বর্তমান সংকটে জর্জরিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরকে চিঠি লিখতে চান ইমরান খান। সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এই সময় ইমরান খান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের কাছে একটি চিঠি লিখব। সম্প্রতি তার দলের সঙ্গে সেনাবাহিনীর বিস্তর দূরত্ব কমাতে কাজ করার জন্য দেশটির সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভিকে দায়িত্ব দেন ইমরান খান। এর মধ্যেই এবার সেনাপ্রধানের কাছে চিঠি লেখার কথা জানালেন তিনি। গত মাসে স্ত্রীকে খাবারের সঙ্গে টয়লেট ক্লিনার মিশিয়ে খাওয়ানো হয়েছে বলে অভিযোগ তুলেন ইমরান খান। তিনি জানিয়েছেন, টয়লেট ক্লিনার মেশানো ওই খাবার খেয়ে তার স্ত্রী বুশরা বিবি অসুস্থ হয়ে পড়েছেন। তার পেটে সংক্রমণ হয়েছে ওই খাবারের কারণে। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে জেল থেকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হুঁশিয়ারি দিয়েছিলেন ইমরান। স্ত্রীকে গ্রেফতার করার খবর পেয়ে ইমরান জানিয়েছিলেন, স্ত্রীর কিছু হলে তিনি কাউকে ছাড় দেবেন না। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হামাসের নতুন হিট অ্যান্ড রান কৌশলে পাগল প্রায় ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনের পবিত্র স্থানগুলো এবং ইসলাম আমাদের রেড লাইন। বিস্ময়করভাবে নিজেদের হামলার বিস্তার ঘটানোর হুমকি দিল ইয়েমেন। ইরানের সঙ্গে চুক্তি, ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইসরায়েল মার্কিন সম্পর্ক ফাটলের নেপথ্যে কুখ্যাত যে বাহিনী। গাজায় গণহত্যা হয়নি, হোয়াইট হাউসের মন্তব্য। সেনাপ্রধানের কাছে চিঠি, যা লিখলেন ইমরান খান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।